এই তুমি না এসএসসি 2026 ব্যাচ, তোমার না 2 তারিখে বাংলা প্রথম পত্র ফাইনাল পরীক্ষা। দোহাই লাগে ভাইয়া আজকের এই ভিডিওটা না দেখে তুমি পরীক্ষা হলে যাইও না। বাংলা প্রথম পত্রে এ প্লাস তোমার মিস হবে না যদি আজকের এই ভিডিওটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো। টেনশন নিও না, রিল্যাক্স মোডে থাকো। কি এটা একটা পরীক্ষা ভাইয়া, লাইফে এরকম পরীক্ষা তোমাকে অনেক দেওয়া লাগবে। এরকম একটা সিম্পল পরীক্ষা নিয়ে তুমি টেনশন নিচ্ছ, সামনে লাইফে কত তোমাকে বড় বড় পরীক্ষা বসবে তুমি কি জানো? তোমার কি কোনো আইডিয়া আছে? তো ওই ব্যাপারটা যদি মাথায় আসে, তোমার লাইফের প্রত্যেকটা স্টেজে তোমাকে একটা গেম প্ল্যান ফিক্স করে দেওয়া হবে। এখানে জিপি 5, এরপর এডমিশনের চান্স, লাইফে ভালো করো, ক্যারিয়ার ভালো করো, চাকরি করো, বিয়ে শাদী করো, এরকম একটার পর একটা প্রেশার আসবে। তো এগুলো তোমাকে নিতে হবে। তুমি কেন ভাইয়া গেমে ভয় পাচ্ছ? এটা তোমার একটা তোমার গেমের মধ্যে তুমি চিন্তা করতে পারো। সো তুমি যতটুকু পড়ছো আত্মবিশ্বাস রাখো। এই যে তোমার প্রিপারেশন রয়েছে, ভালো খারাপ যেমনই হোক না কেন পরীক্ষা ভালো হবে, এটা হচ্ছে কথা। আমার এমন অনেক পরীক্ষা গেছে ভাইয়া, আমি হয়তো ভালো মতো পড়ি নাই, আমার হয়তো কন্টেন্টে গেছিল, বাট কনফিডেন্সের জোরে ভাইয়া অনেক পরীক্ষা পাড়ি দিয়ে আসছি। এই অনেকে তোমাকে বলে যে তুমি শুধু এমসিকিউ তে ভালো করো। না, আমি তোমাকে শুধু এমসিকিউ তে ভালো করতে বলবো না। তুমি যদি ভালো করতে চাও, এ প্লাস পাইতে চাও, তাহলে অবশ্যই তোমাকে সৃজনশীল অংশে যেমন ভালো করতে হবে, এমসিকিউ তে ভালো করতে হবে। সবাই বলে এমসিকিউ তে ভালো করো, বাট কেউ বলে না সৃজনশীল ভালো করো। তোমাকে ডেফিনেটলি সৃজনশীল ভালো করতে হবে। কিভাবে ভালো করবে সেই গেম প্ল্যানটা আমি শেয়ার করতেছি। তুমি যদি মনে করো সৃজনশীলে পাইছো 58 পাইলে এদিকে তোমার 22 পাওয়া লাগতেছে, তারপরে তোমার এ প্লাস চলে আসতেছে। আমি গদ্যের সবগুলো প্রশ্ন লেখা শেষ করবা। গদ্য থেকে তোমাকে মিনিমাম 2টা লেখা লাগবে, এই 2টা আগে লিখে শেষ করবা। বা চাইলে তুমি 3টাও লিখতে পারো। গদ্য লেখার পরে চলে আসবা সহপাঠ থেকে তুমি 2 থেকে 3টা লিখবা। এখান থেকে বানায় কথা লিখতে পারবা। এই জন্য 3টা, এখান থেকে 2টা, 5টা হয়ে গেছে। সর্বশেষ এসে উত্তর করবা পদ্ম। এই তুমি না এসএসসি 2026 ব্যাচ, তোমার না 2 তারিখে বাংলা প্রথম পত্র ফাইনাল পরীক্ষা। দোহাই লাগে ভাইয়া আজকের এই ভিডিওটা না দেখে তুমি পরীক্ষা হলে যাইও না। বাংলা প্রথম পত্রে এ প্লাস তোমার মিস হবে না যদি আজকের এই ভিডিওটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো। এবং তোমাকে যে টেকনিকগুলো শেখাবো, এই টেকনিকগুলো পরীক্ষার খাতায় তোমাকে জাস্ট হুবাহু কপি পেস্ট করে দিয়ে আসা লাগবে। যা শেখাবো, যা বলবো তাই তোমার মাথায় সেট করতে হবে। এবং তোমার প্রিপারেশন কেমন এটাকে আমি জানতে চাইছি, আমি কিন্তু জানতে চাই নাই। তোমার প্রিপারেশন ভালো হোক খারাপ হোক যেমনই হোক না কেন, তোমাকে বাংলা প্রথম পত্রে কোপ দিয়ে আসা লাগবে। বাংলা প্রথম পত্রে তোমাকে এ প্লাস পাইতে হবে ভাইয়া। একটা ব্যাপার মাথায় রাখবা, তুমি যে জিনিসটা চাচ্ছ সেটা পাওয়ার জন্য ভাইয়া তুমি একবার হইলেও চেষ্টা করো ভাইয়া, সর্বোচ্চ একটা পরিশ্রম করো ভাইয়া। তুমি যদি পরিশ্রম না করো, তুমি যদি ইফোর্ট না দাও, সৃষ্টিকর্তা কিভাবে তোমাকে দিবে? মনে রাখবা, সৃষ্টিকর্তা ততক্ষণ তোমার ভাগ্য পরিবর্তন করবে না, বা ততক্ষণ তোমাকে সেই জিনিসটা দেবে না যতক্ষণ না তুমি সেটা পাওয়ার জন্য সর্বোচ্চ পরিশ্রমটা দিবা, সর্বোচ্চ ইফোর্টটা দিবা, বা সর্বোচ্চ তুমি যতটুকু দিতে পারো তার থেকে বেশি পরিশ্রম করবা, ততক্ষণ কিন্তু তুমি সেই জিনিসটা পাবা না। তো তোমার প্রিপারেশন যেমনই হোক না কেন, একটা ব্যাপার মাথায় রাখবা, 2 তারিখে যেহেতু আমাদেরকে বাংলা প্রথম পত্র পরীক্ষায় বসতে হবে, আমার প্রিপারেশন ভালো খারাপ ডাজেন্ট ম্যাটার। আমি জিভাই পাবো কিনা সেটাও আমি জানি না, বাট আমার হাতে যেটা রয়েছে আমি পরিশ্রম। বাট এই সময় ম্যাক্সিমাম পোলাপান টেনশন করতেছে, ভাই আমার জিভাই আসবে না, আমি ভালো করতে পারবো না। আমার পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন কি বলবে? আরে ভাই, রেজাল্টটা তোমার, ক্যারিয়ারটা তোমার, ফিউচারটা তোমার, কে কি বললো না বললো, কার সিলেবাস শেষ হয়েছে না হয়েছে, এগুলো নিয়ে কোনো কিছু ভাবা যাবে না। আমাকে আমার যেমন প্রিপারেশন আছে এই প্রিপারেশন নিয়ে ফাইট করতে হবে। যতটুকু পারি আমি সিলেবাস শেষ করবো। একটা দিন বাকি রয়েছে, কোনো ব্যাপার না। এই একটা দিনে আমি যা যা পারি, যতটুকু কন্টেন্ট পারি, এতটুকু কন্টেন্ট মাথায় নিয়ে হলেও পরীক্ষায় বসবো, এবং আমি আমার শেষ ফাইটটা করে আমি একটা ভালো রেজাল্ট নিয়ে আসবো। এইরকম যাদের মনোভাব রয়েছে, যাদের জেদ রয়েছে ভাই, তারা কখনোই কিন্তু হার মানবে না। তো তোমাদের মধ্যে আমি ম্যাক্সিমাম শিক্ষার্থীর সাথে কথা বলে যেটা জানতে পারি, অনেকেই বলো যে ভাইয়া মনে থাকতেছে না, ভুলে যাচ্ছে। কোনো ব্যাপার না, মনে রাখবা এইচএসসি পরীক্ষায় 80% শিক্ষার্থী কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাস শেষ না করেও এ প্লাস পায়। মাত্র 20% শিক্ষার্থী এরা হয়তো সম্পূর্ণ সিলেবাস পড়ে। তুমি হয়তোবা এই 80% দলে রয়েছো, তোমার প্রিপারেশন খারাপ, তুমি হয়তোবা এখন বুঝতে পারতেছো না কি করবা। কোনো একটা ফ্রেন্ড ফোন করতেছে, এ দোস্ত কি অবস্থা তোর পড়াশোনার, এখন তুমি বলছো দোস্ত আমার তো সবকিছু বাকি। তো তখন তোমার অপর পাশে যে ফ্রেন্ডটা থাকে, ও কিন্তু মনে মনে একটা আনন্দ পায়, কিরে আমি তো শেষ করে ফেলছি, ও তো এখন সিলেবাস শেষ করতে পারেনি। তো তোমার নিজের উইকনেস কেন তুমি অন্যের সামনে প্রকাশ করবা? আমাদের উইকনেস প্রকাশ করা যাবে না। আমার সিলেবাস 30%, 40%, 50% যতটুকুই শেষ হচ্ছে, বা যতটুকুই আমি শেষ করতে পারছি, এতটুকু নিয়েই আমাকে লড়াই করতে হবে, এবং এতটুকু নিয়েই আমি বাংলা প্রথম পত্রে ভালো একটা রেজাল্ট করবো। তো আসো মেইন পয়েন্টে চলে যাচ্ছি। যে কথাগুলো তোমাকে বলবো, এই কথাগুলো জাস্ট পরীক্ষাতে কপি পেস্ট করে দিয়ে যদি আসতে পারো ভাইয়া, ইনশাল্লাহ বাংলা প্রথম পত্রে তুমি আটকাবা না, তোমার অবশ্যই একটা ভালো রেজাল্ট আসবে। তো প্রথম যে ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে যে আমাদের মধ্যে যারা পাস করতে চাচ্ছ, বা যারা জিপিএ 5 পাইতে চাচ্ছ, তাদের টার্গেটটা কিরকম হবে? দেখো, পাস করার ক্ষেত্রে আমি তোমাকে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে তোমরা যারা পাস ফেল নিয়ে টেনশনে আসো, তুমি এখানে ইজিলি পাস করে আসতে পারবা যদি তুমি সবগুলা প্রশ্নের উত্তর ঠিকঠাক লিখে আসতে পারো। বাংলার মধ্যে তোমার সৃজনশীল আসবে, সিকিউ আসবে, সব মিলিয়ে 11টা। তোমাকে লেখা লাগবে কয়টা? সিকিউ তোমাকে লেখা লাগবে 7টা। তুমি এই 7টা সৃজনশীল উত্তর করে আসবা, এবং এমসিকিউ যদি মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে লিখে আসতে পারো, তোমার পাস করে যাইতে পারবা। তো প্রথম যে ব্যাপারটা মাথায় রাখবা সেটা হচ্ছে বাংলার সিকিউতে বাংলার যে সিকিউ রয়েছে, এই সিকিউতে তোমাকে পাওয়া লাগবে 23, 70-এর মধ্যে পাওয়া লাগবে 23। এবং এমসিকিউ যে 30টা থাকবে, এই এমসিকিউ 30টার মধ্যে তোমাকে পাওয়া লাগবে 10। তুমি যদি 23 আর 10 33 পাও, তাহলে যারা পাস ফেল নিয়ে টেনশন করতেছো ভাইয়া, তোমাকে পাস ফেল নিয়ে টেনশন করতে হবে না। তুমি এখানে ইজিলি কিন্তু বাংলায় পাস করে যাইতে পারবা। আর যারা জিপিএ 5 পাইতে চাও, তাদের প্যাটার্নটা কেমন হওয়া লাগবে? বাংলায় ফার্স্ট পেপারে কিন্তু আলাদা করে পাস করা লাগে, এবং সেকেন্ড পেপারে কিন্তু আলাদা করে পাস করা লাগে। তো ফার্স্ট পেপারে জাস্ট 23 আর 10
পাইলে তুমি পাস। আর এখানে যারা জিপিএ 5 পাওয়ার নিয়ে টেনশন করতেছো, তুমি ইজিলি জিপিএ পাবা। দেখো তোমাকে আমি সবগুলো টেকনিক শেখাবো। প্রথম যে টেকনিক, 7টা সৃজনশীল আসবে, 7টাই লিখে আসবো। ওকে, এবং তোমরা যারা এখন এই ভিডিওটা দেখতেছো প্রত্যেকেই একটা করে সৃজনশীল লিখবা, একটা করে সিকিউ হাতে কলমে প্র্যাকটিস করবা, করে আমাদের স্বপ্নের পাঠশালার যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে সবাই পোস্ট করবা তুমি কোন জায়গাটায় ভুল করতেছো বা কোন জায়গাটায় তোমার লেখার কম বেশি রয়েছে, আমি সেটা কমেন্টে রিপ্লে দিয়ে তোমাদেরকে জানাই দিব। তো সবাই এই স্বপ্নের পাঠশালার যে পেজটা রয়েছে একটা করে সিকিউ পাই অ্যাটলিস্ট প্র্যাকটিস করো ভাইয়া। প্র্যাকটিস করে আমি কমেন্টে গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই গ্রুপে পোস্ট করে দাও, আমরা চেক করে তোমাকে বলবো যে কোথায় প্রবলেম হচ্ছে। তো এই যে যারা জিপিএ পাইতে যাচ্ছ, তোমার এখানে 7টা প্রশ্নের 70 তুমি 7টাই লিখবা এবং টার্গেট রাখবা এই 70-এর মধ্যে মিনিমাম 62 পাওয়ার টার্গেট রাখবা। এখন হয়তোবা অনেকে 62 পাবা না, সেক্ষেত্রে তুমি যদি মনে করো এখানে 60 নাম্বার তুলতে পারো, ধরো তুমি 70-এর মধ্যে সবগুলো লিখে আসছো, সবগুলো লিখে আসলে 60 পাওয়ার পসিবিলিটি থাকবে। বাট যদি সব লিখে না আসো তাহলে কিন্তু 60 পাবা না। তাহলে এইখানে তুমি যদি 60 পাও, এরপরে তোমার এমসিকিউ রয়েছে। এমসিকিউ তুমি মনে করো তোমার যেহেতু মোটামুটি প্রিপারেশন, তোমাকে যদি এ প্লাস পাওয়া লাগবে, সেক্ষেত্রে আমি ধরে নিলাম 30টার মধ্যে তুমি 20টা গাইড করছো। যদি 20টাও গাইড করতে পারো তাহলে 60 আর 20 80 চলে আসতেছে। আবার তুমি যদি মনে করো সৃজনশীলে পাইছো 58 পাইলে এইদিকে তোমার 22 পাওয়া লাগতেছে, তারপরে তোমার কিন্তু এ প্লাস চলে আসতেছে। অর্থাৎ দুইটা ব্যালেন্স করে কিন্তু ভাই আমাদের জিপিএ 5টা ইনশিওর করা লাগবে। তো প্রথম যে কথাটা বলছি যে অনেকে তোমাকে বলে যে তুমি শুধু এমসিকিউ তে ভালো করো, না আমি তোমাকে শুধু এমসিকিউ তে ভালো করতে বলবো না। তুমি যদি ভালো করতে চাও, এ প্লাস পাইতে চাও, তাহলে অবশ্যই তোমাকে সৃজনশীল অংশে যেমন ভালো করতে হবে, এমসিকিউ তো ভালো করতে হবে। সবাই বলে এমসিকিউ তো ভালো করো, বাট কেউ বলে না সৃজনশীল ভালো করো। তোমাকে ডেফিনেটলি সৃজনশীল ভালো করতে হবে। কিভাবে ভালো করবা সেই গেম প্ল্যানটা আমি শেয়ার করতেছি। প্রথম কথা হচ্ছে সুন্দর উপস্থাপনা দিয়ে কিন্তু সৃজনশীলে ভালো নাম্বার পাওয়া যায়। তাহলে প্রথম তুমি যে প্রশ্নটা উত্তর করবা ওইটা দিয়েই স্যারকে ইমপ্রেস করতে হবে। প্রথম প্রশ্নটা এত সুন্দর করে লিখবা, বা যেটা তোমার কমন আসছে ওইটা যদি ভালো মতো লিখে আসতে পারো তাহলে নাম্বার ভালো পাবা। তাহলে যেটা তুমি ভালো পারো ওইটা লিখছো 1 নম্বরে, এরপরে তুমি 2 নম্বরে যেটা ভালো পারো ওইটা 2 নম্বরে লিখো না, ওইটা লিখবা একদম 7 নম্বরে লাস্টে যা লিখবা। তাহলে কি হবে, দেখা যাবে যে স্যাররা অনেক ক্ষেত্রে 1 2 নাম্বারটা ভালো করে দেখে এবং লাস্টের দিকে দেখে যে দেখে না মোটামুটি ভালো লিখছো, নাম্বার দিয়ে দেয়। 3 নাম্বার তুমি যেটা ভালো পারো ওইটা লিখবা 2 নম্বরে, ওইটা লিখবা 2 নম্বরে। তার মানে এটা হচ্ছে প্রথম ভালো, দ্বিতীয় ভালোটা এখানে আসে লিখবা তৃতীয় ভালো, এইভাবে চতুর্থ নাম্বার ভালো, পঞ্চম ভালো, ষষ্ঠ ভালো। কারণ লাস্টের দিকে একটা ভালো প্রশ্ন রাখছি। কেন আমি এটা রাখছি, কারণ লাস্টের দিকে যে তুমি সময় মিলাইতে পারবে না, তোমার হিসাব নিকাশের সাথে এলোমেলো হয়ে যাবে, দেখবে সময় কম, তাহলে সেই প্রশ্ন যদি আনকমন হয় বানাই লিখতে পারবে না। এই জন্য একটা ভালো প্রশ্ন আমরা বা কমন একটা প্রশ্ন রাখছি যেটা আমি খুব সহজে বানাই টানাই লিখতে পারবো। তাহলে সুন্দর উপস্থাপনা, খাতায় কখনো কাটাকাটি করবে না। এবং পরীক্ষায় খাতাটা পাওয়ার সাথেই, খাতা যখন তোমার হাতে পাইছো এটা তোমার খাতা, সুন্দরভাবে সবগুলো পেজ আগে মার্জিন করে নিবা। মার্জিন করে নিয়ে এখানে ফাঁকা রাখবা, লিখবা যে এত নং প্রশ্নের উত্তর লিখে একটা টান দিবা। এখন তুমি তো জানো না যে তুমি কোনটা প্রশ্ন লিখবা, পরে তুমি যেটা লিখবা সেটা সামনে জাস্ট বসাই দিবা, দিয়ে লিখবা এত নং প্রশ্নের উত্তর। এবং সব থেকে ভালো যে কাজটা তুমি করবা সেটা হচ্ছে প্রথমত তুমি গদ্যের সবগুলা প্রশ্ন লেখা শেষ করবা। গদ্য থেকে তোমাকে মিনিমাম 2টা লেখা লাগবে, এই 2টা আগে লিখে শেষ করবা, বা চাইলে তুমি 3টাও লিখতে পারো। গদ্য লেখার পরে চলে আসবা সহপাঠ থেকে তুমি 2 থেকে 3টা লিখবা, এখান থেকে বানায় টানায় কথা লিখতে পারবা। এই জন্য 3টা, এখান থেকে 2টা, 5টা হয়ে গেছে। সর্বশেষ এসে উত্তর করবা পদ্য, সর্বশেষ পদ্য থেকে 2টা উত্তর করবা। কারণটা কি ভাইয়া, গদ্য আগে কেন উত্তর করতে বললেন, কারণ গদ্য এবং সহপাঠ এগুলো বানায় লেখা যায়, পদ্মের তুলনায় অনেক বেশি কথা লেখা যায়। এই জন্য এগুলো আগে দ্রুত লেখা শেষ করে ফেলবা। হাতের লেখাটা সুন্দর রাখবা, কখনো কাটাকাটি করবে না। হাতের লেখা খারাপ হোক তাও ব্যাপার না, বাট কখনো কাটাকাটি করা যাবে না। 7টা সৃজনশীল তোমাকে লিখে আসতে হবে। এবং এই যে তোমার গদ্য পদ্য সহপাঠ রয়েছে এটার মূল ভাবটা অ্যাটলিস্ট একবার করে পড়ে যাবে। কারণ তুমি যদি গদ্য পদ্য সহপাঠের মূল ভাবটা ওরা একবার করে পড়ে যেতে পারো, তাহলে ওই টাইপের কথাবার্তাগুলোই কিন্তু তুমি বানাই লিখতে পারবা। এবং যারা হচ্ছে ব্যাপারগুলো নিয়ে প্যারা খাচ্ছ যে ভাইয়া ক খ ভালো মতো পারি না, বা সৃজনশীল কেমন লিখবো, বা এমসিকিউ কেমন লিখবো, আমরা কিন্তু একটা ক্লাসেই এমসিকিউ ক খ সবগুলো জিনিস পড়িয়ে দিয়েছি সৃজনশীল সহ। তো সেই ক্লাসটা কিন্তু আমাদের এই চ্যানেলেই রয়েছে, স্বপ্নের পাঠশালা চ্যানেলেই রয়েছে, তোমরা সেই ক্লাসটা দেখতে পারো। আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। সেইখান থেকে তোমার শিওর ক্লাস মাত্র 3.5 ঘন্টা একটা ক্লাস করলে কিন্তু তোমার মোটামুটি সবগুলো জিনিস কভার হয়ে যাচ্ছে। এবং ওই ক্লাসটা থেকে আশা করি ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কমন পাবা। তো এই জন্য সেই ক্লাসটা করবা। তো সর্বশেষ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টটা কি, প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি 20 মিনিট করে সময় রাখবা। কারণ তুমি যদি 20 মিনিট করে সময়ের বেশি নাও তাহলে লাস্টের দিকের প্রশ্নগুলো কিন্তু শেষ করতে পারবা না। আর একটা প্রশ্ন যদি না লেখো 10 মার্ক শেষ, একটা যদি গ এবং ঘ না লেখো তাহলে 7 মার্ক শেষ। এই জন্য ভাইয়া অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন লিখতে হবে এবং মাথার মধ্যে একটা টাইমার সেট করে রাখবা যে 20 প্রত্যেকটা প্রশ্ন আমাকে 20 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে হবে। ওকে, আর ক এবং ক্ষয়ে কিন্তু কোনো ভুল করা যাবে না। কারণ প্রথম দিকে তুমি লিখতেছো মনে করো প্রশ্নগুলা ক এবং ক্ষয় ভুল করছো, তাহলে স্যার কিন্তু অটোমেটিক্যালি একটা ব্যাড ইমপ্রেশন তোমার উপরে নেবে। এই জন্য ক এবং খ নাম্বার যেগুলো থাকবে এইগুলোতে কখনো তুমি ভুলভাল কিছু লিখবা না। অবশ্যই প্রাসঙ্গিক কথাবার্তা লিখবা, বইয়ের ইনফরমেশন গুলো লিখবা। তাহলে দেখবা যে এই ক এবং খ এখানে স্যার তোমাকে ভালো নাম্বার দিবে এবং এইটাতে ভালো হওয়ার কারণে তোমার গ এবং খ কিন্তু অটোমেটিক্যালি ভালো নাম্বার চলে আসবে। ওকে, তো এই জাস্ট কয়েকটা স্টেপ তুমি ফলো করবা, ঠিক আছে? সৃজনশীল অংশে ভালো তুমি এভাবে করতে পারবা। এইভাবে তুমি যদি লিখে আসতে পারো মিনিমাম 60 প্লাস তুমি এই জায়গার মধ্যে ইনশিওর করে আসতে পারো।
পারবা। ওকে, এরপরে দেখো তোমাদের বলি, সেটা হচ্ছে যে সৃজনশীল প্রশ্নে মিনিমাম 4 থেকে মানে 4.5 পৃষ্ঠা লিখবা মিনিমাম, এবং ম্যাক্সিমাম তুমি 6-7 5-6-7 যতগুলা পারো লিখে আসতে হবে। এটা কিন্তু সৃজনশীল কিভাবে লিখবা সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও দিয়েছি, সেটা দেখলেও তুমি একটা ক্লিয়ার আইডিয়া পাবা। তারপরেও যদি আমি এখানে শর্টকাটে তোমাকে একটু বলি, সেটা হচ্ছে এটা মনে করো তোমার খাতার প্রথম পৃষ্ঠা, তুমি এখানে সুন্দরভাবে নাম্বার দিয়েছো, 1 নং প্রশ্নের উত্তর দিয়ে একটা মার্জিন করবা, ক নাম্বার লিখছো যা বলছে একদম জ্ঞানমূলক প্রশ্ন এক লাইনেই শেষ করবা, এখানে 2 আঙ্গুল ফাঁকা দিয়ে খ নাম্বার শুরু করবা, শুরু করে তোমার এখানে এই যে 1 লাইন 1.5 লাইন লিখে তারপর এখান থেকে শুরু করবা, 1 2 3 4 পৃষ্ঠা ভরাবা, তার মানে এক পৃষ্ঠায় ক এবং খ তোমার শেষ হয়ে যাচ্ছে। পরবর্তী পৃষ্ঠায় চলে আসবা, এখানে গ নাম্বার লেখা শুরু করবা, প্রশ্নের সাথে যা চাইছে সেটা 1 লাইনে লিখবা, সাদৃশ্য না বৈসাদৃশ্য 1 লাইনে লিখবা, লেখার পর আবার এখান থেকে শুরু করবা, 1 2 3 4, ঠিক আছে, এরকম 5, মানে ক এবং খ যেমন এক পৃষ্ঠা লিখছো এমন ভাবে লিখবা, ক মানে এই যে এখানে একটা স্টেপ দুইটা স্টেপ, একটা দুইটা, এই যে একটা স্টেপ দুইটা স্টেপ, যেন এক পৃষ্ঠা ভরে যায়, যেন আমার পৃষ্ঠা ভরাইতে হবে, নাম্বার বেশি পাইতে গেলে অবশ্যই পৃষ্ঠা ভরাইতে হবে। তারপরে এরপরে পরবর্তী পৃষ্ঠা চলে আসবা, এসে আর 2 থেকে 4 5 লাইন যতটুকু পারো লিখে এই যে একটা স্টেপ দুইটা স্টেপ তিনটা স্টেপ, তার মানে 3টা স্টেপে তোমার কিন্তু এই ক খ এবং গ শেষ, তাহলে পৃষ্ঠা হইলো কয়টা, একটা দুইটা তিনটা পৃষ্ঠা হইলো। এরপরে তুমি এখানে যদি শুরু না করো তাহলে পরবর্তী পৃষ্ঠায় চলে আসবা, পরবর্তী পৃষ্ঠায় ঘ নাম্বার লেখা শুরু করবা, যা বলছে ওইটা 1 লাইনে লিখবা 2 আঙ্গুল ফাঁকা দিয়ে, আবার তুমি হচ্ছে 2 4 লাইন লিখে একটা পৃষ্ঠা ভরাবা, তার মানে একটা স্টেপ দুইটা স্টেপ হয়ে গেছে কিন্তু অলরেডি। এটা কিন্তু দেখো পৃষ্ঠা বাড়ার টেকনিক, অনেক আছে ঘ নাম্বার এখানে শুরু করবে, এখানে শুরু করলে তো ভাইয়া পৃষ্ঠা কমে আসতেছে, ভাই আমাকে তো পৃষ্ঠা বাড়াইতে হবে। দেখো আমি কি মানে জাস্ট অনেক কিছু লিখছি না, বাট এমন ভাবে লিখতেছি মনে হচ্ছে পৃষ্ঠা অনেক বাড়াইছি। এখানে 2টা স্টেপ লিখছি, তারপরে এসে আবার এখান থেকে শুরু করছি, এখান থেকে মাঝ বরাবর শেষ করে দিলাম, তারপরে এরপরে একটা 3 লাইন এখানে লিখে পরবর্তী পৃষ্ঠা আরো যদি 2 4 লাইন লিখি আমি, তাহলে দেখো ঘ নাম্বার আমার 1 2 3 পৃষ্ঠা হয়ে যাচ্ছে, 3 4 5 6, তাহলে অলরেডি তোমার 6 পৃষ্ঠা হয়ে যাচ্ছে। আর তুমি যদি এত না লিখতে পারো তাহলে মিনিমাম 5 থেকে 4.5 থেকে 5 পৃষ্ঠা লিখো, কিন্তু সবগুলা সৃজনশীল উত্তর করে আইসো ভাইয়া, তাহলে দেখবা যে পরীক্ষায় তুমি একটা ভালো নাম্বার কিন্তু পাচ্ছ। তো বাংলা প্রথম পত্র পরীক্ষা, তুমি ব্রেনকে রিল্যাক্স রাখো, যা পড়ছো সেই কন্টেন্ট গুলাই বারবার করে রিভিশন করো, আশা করি বাংলা প্রথম পত্র পরীক্ষাটা তোমার ভালো হবে। জাস্ট টেনশন নিও না, রিল্যাক্স মোডে থাকো। কি এটা একটা পরীক্ষা ভাইয়া, লাইফে এরকম পরীক্ষা তোমাকে অনেক দেওয়া লাগবে, এরকম একটা সিম্পল পরীক্ষা নিয়ে তুমি টেনশন নিচ্ছ, সামনে লাইফে কত তোমাকে বড় বড় পরীক্ষায় বসতে হবে তুমি কি জানো, তোমার কি কোনো আইডিয়া আছে? তো ওই ব্যাপারটা যদি মাথায় আসে, তোমার লাইফের প্রত্যেকটা স্টেজে তোমাকে একটা গেম প্ল্যান ফিক্স করে দেওয়া হবে, এখানে জিপিএ 5, এরপরে এডমিশনের চান্স, লাইফে ভালো করো, কেরিয়ার ভালো করো, চাকরি করো, বিয়ে শাদী করো, এরকম একটার পর একটা প্রেশার আসবে, তো এইগুলো তোমাকে নিতে হবে। তুমি কেন ভাইয়া গেমে ভয় পাচ্ছ? এটা তোমার একটা তোমার গেমের মধ্যে তুমি চিন্তা করতে পারো। সো তুমি যতটুকু পড়ছো আত্মবিশ্বাস রাখো, এই যে তোমার প্রিপারেশনটা রয়েছে ভালো খারাপ যেমনই হোক না কেন পরীক্ষা ভালো হবে, এটা হচ্ছে কথা। আমার এমন অনেক পরীক্ষা গেছে ভাইয়া, আমি হয়তো ভালো মতো পড়ি নাই, আমার হয়তো কন্টেন্টে গ্যাপ ছিল, বাট কনফিডেন্সের জোরে ভাইয়া অনেক পরীক্ষা পাড়ি দিয়ে আসছি, এগুলো পসিবল আমার লাইফে ঘটছে, দ্যাটস ওয়াই আমি তোমাকে বলতেছি। আমি আহামরি প্রিপারেশন নেই, খুব বাজে প্রিপারেশন থাকার পরেও বাংলাতে আমার A+ চলে আসতো, দেখা যাইতো যে 85 থেকে 90 ধরে অল টাইম মার্কস থাকতো। সো এই ব্যাপারগুলো কেন হয়েছে জানো? সব কি ভালো পারি ব্যাপারটা কি এরকম না, সব ভালো পারি এমনটা না, উপস্থাপনার করার মানে অ্যাপ্রোচটা, সবগুলো লিখে আসার অ্যাপ্রোচটা, কনফিডেন্স মানে যে ব্যাপারটা, এই সবগুলো জিনিসেই কিন্তু দেখবা একটা সম্মিলিত ব্যাপার হচ্ছে তোমার রেজাল্ট। সো চাপ নিও না, ভালো মতো পড়তে থাকো, আশা করি বাংলা প্রথম পত্র পরীক্ষা তোমাদের ভালো হবে, এবং সামনে তোমাদের যে কোনো প্রবলেমে জাস্ট আমাদেরকে জানাও, আমরা তোমাদেরকে সেইগুলো কিন্তু রিপ্লাই করে দিব। এবং এইচএসসি পরীক্ষাটা ভালোভাবে দাও, এরপরে কিন্তু তোমাদের এডমিশন নামক যুদ্ধ শুরু হবে। এখন থেকে কিন্তু পোলাপানরা এডমিশনের প্রিপারেশন অলরেডি, প্রিপারেশন বলতে কি মানে প্রি বুকিং করে রাখতেছে এডমিশন ব্যাচগুলোতে, এইচএসসি পরীক্ষার পরে কিন্তু ক্লাস শুরু করবে। তো তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কোচিং করবা, ঠিক আছে, ডিসিশন নিয়েছো বা মেডিকেলের জন্য প্রিপারেশন নিবা, তারা কিন্তু চাইলে আমাদের স্বপ্নের পাঠশালার সাথে যুক্ত থাকতে পারো। আমাদের মেডিকেলের জন্য যে ফুল যে প্রোগ্রাম থাকে সেটার কোর্স ফি হচ্ছে 6000 টাকা। এখন তোমরা যারা প্রি বুকিং করে রাখতেছো, আমরা তোমাদেরকে বিশাল একটা ডিসকাউন্ট দিয়েছি, এখন মাত্র তোমরা 1020 টাকায় তোমরা প্রি বুকিং করে রাখতে পারবা মেডিকেল ব্যাচে, এবং এইচএসসি পরীক্ষার পরে কিন্তু ক্লাসগুলো হবে। একইভাবে তোমরা যারা ভার্সিটির জন্য প্রিপারেশন নিবা, ভার্সিটি ব্যাচের কোর্স ফি কিন্তু থাকে আমাদের 4500 টাকা, বাট যারা এখন প্রি বুকিং করে রাখতেছো ভাইয়া, তারা সবাই কিন্তু মাত্র 899 টাকায় ভার্সিটি ব্যাচে কিন্তু ইনরোল হয়ে থাকতে পারবা। জাস্ট এইচএসসি পরীক্ষার পরে কিন্তু আমরা ক্লাসগুলো শুরু করে দিব। ওকে, তো যারা যুক্ত হতে চাচ্ছ, আমাদের যে হোয়াটসঅ্যাপে নাম্বারগুলো রয়েছে 01317132318, এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে তোমরা হচ্ছে এখন প্রি বুকিং করে রাখতে পারবা। তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হলে আমরা ক্লাসগুলো শুরু করে দিব, এবং এই একটা কোর্সেই তোমার ইনশাআল্লাহ A to Z প্রিপারেশন হয়ে যাবে, তোমাকে আলাদা করে কোনো কোর্সে ভর্তি হওয়া লাগবে না। ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হতে পারো, বা এই নাম্বারেই কোর্স ফি সেন্ড মানি করবা, যে ব্যাচে ভর্তি হবা সেই ব্যাচের ডিসকাউন্ট অফারে কোর্স ফি সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলবা যে ভাই টাকা পাঠিয়েছি, আমাকে অ্যাড করে দেন, তাহলে তোমাকে অ্যাড করে রাখাই দিব। এইচএসসি পরীক্ষার জন্য গাইডলাইন এবং সাজেশন দিব, যে কোনো প্রবলেম আমাদের সাথে কথা বলতে পারবা। জাস্ট এইচএসসি পরীক্ষাটা শেষ হলেই কিন্তু আমরা তোমাদের ক্লাসগুলো শুরু করে দিব। তো যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।